এই কাহিনীর অনুপ্রেরণা এসেছে হেনরি জেমসের লেখা বিখ্যাত ভৌতিক উপন্যাস দ্য টার্ন অব দ্য স্ক্রিউ থেকে। সেই কাহিনীতে যেমন শিশুদের ঘিরে অদৃশ্য আত্মার প্রভাব ক্রমে ঘনিয়ে আসে, তেমনি বাংলার লোকবিশ্বাস ও আধুনিক জীবনের নতুন আসক্তি, মোবাইল ফোনের স্ক্রিন, আজকের গল্পে মিশে গেছে এক অদ্ভুত ছায়ায়। কোথায় শেষ হয় বাস্তব আর কোথা থেকে শুরু হয় অশরীরীর দখল, সে প্রশ্নের উত্তর মিলবে না হয়তো, শুধু অনুভব করবেন এক অস্বস্তিকর টান। চিলেকোঠার গপ্প থেকে শুরু করছি আজকের গল্প, নিশীথ টাওয়ার। দক্ষিণ কলকাতায় বাইপাসের ধারে গড়ে ওঠা এক ঝকঝকে বহুতল নিশীথ টাওয়ার। বাইরে থেকে তাকালে মনে হয় শহরের এক প্রান্তে কাঁচে মোড়া এক আধুনিক স্বপ্ন দাঁড়িয়ে আছে, ঠিক যেন আলো ঝলমলে বিজ্ঞাপনের ছবির মতো। কিন্তু ভেতরে ঢুকলেই যেন স্বপ্নের গায়ে অন্ধকারের ছায়া লেগে যায়। করিডোরগুলোয় আলো থাকে, তবু সেগুলো নিস্তেজ। এই ম্লান আলোতে ঠিকমতো চোখে পড়ে না মেঝের টাইলস। লিফটে উঠলেই কাঁপুনি ধরানো ঠান্ডা হাওয়া ঘিরে ধরে শরীরকে, অথচ সেই হাওয়ার সঙ্গে মিশে থাকে এক অদ্ভুত স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন পুরনো কুয়োর গায়ে শ্যাওলা জমে আছে। এই অস্বস্তির মধ্যেই প্রথমবার নিশীথ টাওয়ারের গেট দিয়ে ঢুকল অর্পিতা সেন। সদ্য মাস্টার্স পাশ করেছে, পড়াশোনায় সে ভালো, তবু এখনো কোনো পাকা চাকরির ব্যবস্থা হয়নি তার। স্কুল সার্ভিসের পরীক্ষা দিয়েছে, কিন্তু সে ফল যে কবে বেরোবে কেউ তা জানে না। আদালতের রায়ে ফল প্রকাশ স্থগিত। এরই মধ্যে পরিচিত এক আত্মীয়ের সূত্রে টিউশনের কাজটা সে পেয়েছে। প্রতি সন্ধ্যায় তাকে পড়াতে হবে ওই বহুতলের একাদশ তলার ফ্ল্যাটে দুই ভাই বোনকে, রূপসা আর ঋত্বিক। লিফটের বোতামে চাপ দিতেই অর্পিতার মনে হলো কারো যেন ফিস ফিস আওয়াজ ভেসে আসছে। এক মুহূর্তের জন্য চোখ পড়ল লিফটের স্টিলের দরজায় এক প্রতিচ্ছবিতে। কেউ দাঁড়িয়ে আছে তার পিছনে। মনে হয়েছে কেউ যেন তাকিয়ে আছে ওর দিকে। ভয়ে চমকে উঠল অর্পিতা। কে কে ওখানে? না, কেউ না। ওটা স্টিলের দরজায় পড়া তার নিজেরই প্রতিচ্ছবি। অর্পিতা মাথা ঝাঁকিয়ে সামলে নিল, হয়তো ক্লান্তি বা কল্পনা, তবু ভেতরে কোথাও একটা অজানা অস্বস্তি রয়ে গেল। যেন এই চাকরিটা শুরু করার সঙ্গে সঙ্গে সে পা রাখল এমন এক জগতে যেখান থেকে তার ফেরা সহজ হবে না। চৌকাঠ পেরোতেই বুকের ভেতরে অর্পিতা এক অদৃশ্য চাপ অনুভব করল। নিস্তব্ধ ফ্ল্যাটটা যেন নিজের ভেতরে সমস্ত আলো গিলে নিয়েছে। দেওয়ালে ঝোলানো বিমূর্ত ছবিগুলো অস্বস্তি বাড়াচ্ছিল। লাল কালো ছোপের মধ্যে মাঝে মাঝে মানুষের মুখের মতো কিছু যেন ভেসে উঠছিল। কোণে রাধু আলোয় শুকনো ডালপালা গুঁজে রাখা একটা ফুলদানি, তার ছায়া লম্বা হয়ে মেঝেতে পড়ছিল, যেন বাতাস ছাড়াই দুলছে। হঠাৎ টিকটিকির একটানা ডাক ভেসে এলো। ফ্ল্যাটের নিস্তব্ধতায় তা অতিরিক্ত তীক্ষ্ণ শোনাল। সেই সময় সামনে এসে দাঁড়ালো দুজন বাচ্চা ছেলে। 10 বছরের রূপসা, হাতে মোবাইল ফোন, চোখ একটানা স্ক্রিনে আটকে। একবার মুখ তুলে মিষ্টি হাসি দিল, কিন্তু সেই হাসি যেন কেবল ভদ্রতার জন্য। আসল মনটা তার কোথাও ফোনের ভেতরে ডুবে আছে। আর 12 বছরের ঋত্বিক একইভাবে ফোনের দিকে তাকিয়ে, তবে তার দৃষ্টি ভিন্ন, ঠান্ডা, স্থির আর অস্বাভাবিক গভীর। অর্পিতা বুঝতে পারল বয়সের সঙ্গে চোখের কোনো মিল নেই। সে কথা বলতে গিয়ে থেমে গেল। কিছুক্ষণ বাচ্চাদের দিকে তাকিয়ে থেকে অবশেষে বলল, তোমরা সারাক্ষণ ফোন নিয়ে থাকো? অর্পিতা আবার জিজ্ঞেস করল, কি করো সারাক্ষণ ফোনে? রূপসা হেসে ফিসফিস করল, গেম খেলি। ঋত্বিক মাথা না তুলে ঠান্ডা গলায় যোগ করল, নিশীথ গেম। শব্দ দুটো শোনা মাত্র অর্পিতার বুকের ভেতর হালকা কাঁপুনি বয়ে গেল। ঠিক বোঝাতে পারল না কেন, কিন্তু তার মনে হলো এই ফ্ল্যাটে, এই দুটো শিশুর চোখে আর এই কথার আড়ালে কোথাও একটা অজানা অন্ধকার লুকিয়ে আছে। রূপসা এবার ধীরে বলল, আসলে মা বাবা তো খুব ব্যস্ত,
সকালে বেরিয়ে যায়, রাতে ফেরে। প্রায় তো, অনেক রাত হয়ে যায়। তারপর হেসে মোবাইলটা উঁচু করলো। তখন আমরা খেলি শুধু এই গেম। অর্পিতা বুঝতে পারছিল না কেন এই গেম কথাটার ওপর এত জোর দিল রূপসা, কিন্তু ঋত্বিকের স্থির দৃষ্টি তাকে অন্য কিছুর আভাস দিচ্ছিল, যেন ওই খেলা কোনো সাধারণ খেলা নয়। ফ্ল্যাটের ভেতরের নিস্তব্ধতা হঠাৎ আরো ঘন হয়ে উঠল। কোথাও যেন লুকিয়ে বসে আছে অদৃশ্য এক উপস্থিতি। অর্পিতা বুঝতে পারছে নিশীথ টাওয়ারের গোপন অন্ধকারের সঙ্গে তার প্রথম পরিচয় হয়তো এই দুই ভাই বোনকেই ঘিরে শুরু হতে চলেছে। প্রথম দিনটা অর্পিতা যতটা ভাবছিল ততটা সহজ ছিল না। টেবিল চেয়ার গুছিয়ে দিলেও রূপসা বই খুলল না, একটানা ফোনে গেম খেলেই চলল। মাঝে মাঝে হেসে উঠছে সে, আর আঙুলের টোকায় তার ফোনের পর্দা ঝলসে উঠছে। ঋত্বিক তুলনায় চুপচাপ, বইয়ের পাতায় চোখ রাখলেও বারবার ফাঁক দিয়ে ফোনটা দেখতে চেষ্টা করছে। তার মুখের ভাবও অদ্ভুত, কখনো অস্বস্তিকর ভাবে স্থির, আবার কখনো এমন এক ঠান্ডা ভঙ্গি যেন সব জানে অথচ বলছে না। তোমাদের পড়া হচ্ছে না এভাবে? অর্পিতা নরম গলায় বলল। রূপসা মাথা নাড়ল আর ফিসফিসিয়ে নিজের মনেই বলে উঠল, এই তো, আর একটা লেভেল শেষ করলেই পড়া শুরু করব। ঋত্বিক কিছু না বলে চেয়ে রইল অর্পিতার দিকে। সে চাহনিতে এমন এক কিছুর আভাস পেল যেন বাচ্চাটি ঠিকই জানে অর্পিতা এখানে অচিরেই টিকতে পারবে না। দ্বিতীয় দিনেও একই ছবি। মা বাবা কাজের চাপে আজও অনুপস্থিত। সকালে বেরিয়ে গেছেন, ফিরবেন গভীর রাতে। ফ্ল্যাটের মধ্যে শুধু এই দুটি শিশু আর এক গৃহকর্মী, যে সন্ধ্যার মধ্যেই বিদায় নেয়। ফলে প্রায় একা একাই কাটায় তারা। অর্পিতা টের পেল এই নির্জনতা বাচ্চা দুটির ভিতরে এমন এক আসক্তি তৈরি করেছে যেখানে বইয়ের থেকে মোবাইলে গেম খেলা বেশি জরুরি। আর সেই গেমের নাম নিশীথ গেম। তৃতীয় দিনে অর্পিতা লক্ষ্য করল নতুন কিছু। ঋত্বিক হঠাৎ টেবিলের নিচে ফোন লুকিয়ে রেখে ফিসফিস করে রূপসাকে কিছু বলল। রূপসার মুখ মুহূর্তে ফ্যাকাশে, আবার এক সেকেন্ডের মধ্যেই সে হেসে উঠল। অর্পিতা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, ঋত্বিক, তুমি রূপসাকে কি বললে? আমাকেও বলো। ঋত্বিক মাথা নাড়ল, ধীরে ফিসফিস করল, আজ রাতে গেমের নতুন রাউন্ড খুলবে। অর্পিতা দিদি, তুমিও তো খেলতে পারো আমাদের সাথে। বলার সাথে সাথে ঋত্বিক অর্পিতার ফোনটা ছিনিয়ে নিয়ে কিছু একটা করে আবার তৎক্ষণাৎ ফিরিয়ে দিল। অর্পিতা চুপ, কিছু বলতে পারল না। খালি বুকের ভেতর একটা অস্বস্তিকর ঢেউ খেলে গেল। এমনকি ঘরটা যেন হঠাৎ আরো অন্ধকার মনে হলো তার, যদিও আলো একই ছিল। রূপসার ফোনের স্ক্রিনের দিকে তাকালো অর্পিতা। স্ক্রিনে ভেসে উঠেছিল এক অদ্ভুত করিডোর, আধো অন্ধকার, কাঁপতে থাকা আলো, কোথাও খোলা লিফটের দরজা, ভাঙা দেয়াল থেকে ঝরে পড়ছে সিমেন্টের গুঁড়ো। জায়গাটা খুব চেনা মনে হচ্ছিল অর্পিতা। হঠাৎ আঁতকে উঠে বলল, এটা তো এই টাওয়ারের ভেতরের করিডোর। এই গেমটা কোথা থেকে পেলে তোমরা? গলা শুকিয়ে এলো অর্পিতার। রূপসা মাথা নাড়ল, চোখ তবু স্ক্রিনে আটকানো। ডাউনলোড করিনি, রাত হলে নিজে থেকেই ফোনে আসে। অর্পিতার গা শিরশির করে উঠল। সেই রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। ঘুমোতে যাওয়ার ঠিক আগে নিজের ফোন হাতে নিয়ে স্ক্রল করছিল অর্পিতা। হঠাৎ এক অচেনা নোটিফিকেশন চোখে পড়ল, রানা ওয়ান্টস টু প্লে উইথ ইউ। এক মুহূর্তে থমকে গেল সে। এমন কোনো গেম তো তার ফোনে নেই। কৌতূহল আর অস্বস্তি মিশে গেল একসঙ্গে। অবশেষে আঙুল ছুঁয়ে দিল নোটিফিকেশনটাই। সঙ্গে সঙ্গেই ফোনের ক্যামেরা খুলে গেল। স্ক্রিনে ভেসে উঠল এক মুখ, কালো গায়ের এক দারোয়ান, চোখ দুটো অস্বাভাবিক লালচে,
আর ঠোঁটে টানা এক বিকৃত হাসি। সেই হাসিতে আতঙ্ক আর কৌতুক একসঙ্গে মিশে আছে। অর্পিতার বুক ধকধক করে উঠল। ভয়ে ফোনটা বিছানার উপর ছুঁড়ে দিল সে, কিন্তু স্ক্রিন নিভল না। সেই মুখ এখনো তাকিয়ে রইল, যেন কাচের ভেতর দিয়ে সরাসরি তার ঘরটা দেখছে। পরের দিন পড়াতে এসে সাহস সঞ্চয় করে ঋত্বিকের কাছে ব্যাপারটা বলল। সে শুধু মুচকি হেসে ঠোঁট বাঁকালো। ও রানা কাকু, রানা মণ্ডল, আমাদের গাইড। অর্পিতার পায়ের তলা দিয়ে যেন মাটি সরে গেল। টাওয়ারের দারোয়ান নাকি অন্য কিছু? কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর ছিল ঋত্বিকের চোখে লেগে থাকা নিস্তব্ধ নিশ্চয়তা। যেন সে বলতে চাইল, এই খেলাটা শুরু হলে এর শেষ আর কারো হাতে থাকে না। সেই দিনই বাড়ি ফেরার সময় অর্পিতা নিশীথ টাওয়ারের উল্টো দিকে একটা চায়ের দোকানে গেল। ঝুপড়ি ঘরের ভেতর টিনের চালে বৃষ্টির টপটপ শব্দ, চারপাশে ভেজা মাটির গন্ধ। দোকানদার গরম চা এগিয়ে দিলে অর্পিতা দ্বিধা না করে সরাসরি জিজ্ঞেস করল, আচ্ছা দাদা, এখানে কি আগে রানা মণ্ডল নামে কোনো দারোয়ান থাকতেন? প্রথমে লোকটা কিছু বলল না, শুধু হাতের ধোঁয়া ওঠা চায়ের কেটলিটা নাড়তে লাগলো, চুপচাপ, যেন শুনতেই পাইনি। তারপর কিছুক্ষণ ভেবে ধীরে ধীরে গলা নামিয়ে বলল, দিদি, রানা মণ্ডল নামে এক দারোয়ান আর কাঞ্চনা বৌদি নামে একজন কাজের মেয়ে, দুজনেই এই টাওয়ারে অদ্ভুত ভাবে মারা গেছিল গত বছর। ওই সিসিটিভি রুমে তাদের দেহ ঝুলতে দেখা যায়। লোকে বলে তাদের মধ্যে একটা অবৈধ সম্পর্ক ছিল। অর্পিতা হতবাক হয়ে গেল। মনে পড়ে গেল ফোনের স্ক্রিনে দেখা সেই মুখটা, রানা। দোকানদার আরও একবার চারপাশে তাকিয়ে ফিসফিস করে যোগ করল, তারপর থেকে মাঝরাতে হঠাৎ করে টাওয়ারের ওয়াইফাইতে একটা অচেনা নেটওয়ার্ক ভেসে ওঠে, নিষিদ্ধ গেম। যদি কেউ ভুল করে তাতে কানেক্ট করে ফেলে, তখন অদ্ভুত সব ভিডিও চালু হয়। কেউ করিডোর ধরে হাঁটছে, কেউ লিফটে ঢুকছে, আবার হঠাৎ সেই ভিডিওতে অচেনা মুখও ভেসে ওঠে। যারা একবার ঢোকে তাদের মধ্যে অনেকেই পরে অস্বাভাবিকভাবে অসুস্থ হন। কেউ কেউ বলে গেমটা খেললে অভিশাপ লাগে। বৃষ্টির ফোঁটা একটানা টপ টপ করে পড়ছিল টিনের চালে। অথচ অর্পিতার মনে হচ্ছিল সেই শব্দ আর বৃষ্টির নয়, কারো হাড় কাঁপানো নিঃশ্বাস যেন চারদিক ঘিরে রয়েছে। হাওয়াটা হঠাৎই ভারী হয়ে উঠেছে। দোকানের অল্প আলো যেন নিভে আসছে ধীরে ধীরে। সেদিন রাতটা অর্পিতার কাছে এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়ালো। ফ্ল্যাট থেকে বেরোনোর পর থেকেই মনে হচ্ছিল আর কোনো দিন সে ওখানে ফিরে যাবে না। বুকের ভেতর এক অদ্ভুত টানা, এক অস্বস্তির চাপা স্রোত। বিছানায় শুয়েও ঘুম এলো না। বারবার ফোনটা হাতে নিতে হচ্ছিল, আর নিলেই সেই অচেনা নোটিফিকেশন, রানা ওয়ান্টস টু প্লে উইথ ইউ। অর্পিতা ভয়ে স্ক্রিন নিভিয়ে দিলেও কয়েক মিনিট পর আবার জ্বলে উঠছে, আবার সেই একই বার্তা। কিন্তু ভয়ের মাঝে একটা অন্য অনুভূতি তাকে তাড়া করছিল। রূপসা আর ঋত্বিকের কি হবে? ওরা তো বাচ্চা, অথচ এই ভয়ঙ্কর খেলার মধ্যে আটকা পড়ে আছে। সকালে ঘুম ভাঙতে অর্পিতা ঠিক করল আজই সব বলে দেবে ওদের বাবা মাকে। ফোনটা হাতে তুলে নিল। ডায়াল করার আগেই উল্টো দিক থেকে রিং বাজল। হ্যালো অর্পিতা। রূপসার বাবার কণ্ঠ। হ্যাঁ, আমি আসলে আপনাদের সঙ্গে জরুরি একটা... লোকটা কথার মাঝেই থামিয়ে দিল। গলায় ব্যস্ততা আর অস্থিরতা মিশে আছে। শোনো, আমার একটা অনুরোধ আছে। একটা জরুরি কাজে হঠাৎই আমাদের না 3 দিনের জন্য মুম্বাই যেতে হবে। তো তোমার ওপর ভরসা আছে বলে বলছি, এই 3 রাত তুমি যদি একটু ফ্ল্যাটে বাচ্চাগুলোর সঙ্গে থাকো, খুব খুব উপকার হবে। অর্পিতার বুকের ভেতরে ধাক্কা লাগলো। নিশীথ টাওয়ারে 3 রাত থাকা। এক মুহূর্তের জন্য তার গলায় শব্দ আটকে গেল। তবু মনের ভেতরে অন্য এক টান।
ওদের বিপদের কথা ভেবে না করতে পারল না। ঠিক আছে, থাকবো। রূপসার বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমার এই উপকার আমি ভুলবো না অর্পিতা। হ্যাঁ, ফিরে এসে সব শুনবো। তুমি সব কথা বলবে। আপাতত তুমি শুধু ওদের একটু দেখে রেখো। কলটা কেটে গেল। অর্পিতা নিস্তব্ধ হয়ে বসে রইল ফোন হাতে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল ভিজে আকাশে কালো মেঘ জমেছে। তার মনে হলো এই 3টে রাতই হয়তো ঠিক করবে যে সে নিশীথ টাওয়ারের গোপন অভিশাপ থেকে বাঁচতে পারবে কিনা। প্রথম রাত থেকেই অর্পিতার শরীরে এক অদৃশ্য অস্বস্তি লেগে থাকল। যতই চেষ্টা করুক সেই ফ্ল্যাটের দেওয়াল, ছায়া আর অদ্ভুত গন্ধ থেকে বেরোতে পারছিল না। সেই দিন রূপসাকে পড়াতে বসিয়েছিল সে। বই খোলা, কলম হাতে, তবু রূপসার চোখ একটানা ফোনের ফ্রন্ট ক্যামেরায়। অর্পিতা হঠাৎ লক্ষ্য করল রূপসা যেন কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলছে। ঠোঁট নড়ছে, ফিসফিস শব্দ বেরোচ্ছে, অথচ স্ক্রিনে কিছুই নেই। কার সাথে কথা বলছো রূপসা? মেয়েটা হেসে বলল, কেউ না তো, একটু একটু গেম খেলছি। অর্পিতা ফোনটা কেড়ে নিতে চাইলে রূপসার চোখ এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে জোরে বলে উঠল, না, এরা রাগ করবে। অর্পিতা কেঁপে উঠল। এরা এরা কারা? রূপসা চুপ। পরের দিন মধ্যরাতে অর্পিতার ঘুম ভেঙে গেল এক অদ্ভুত আওয়াজে। ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে, দেখে ঋত্বিক একা লিফটের দিকে হাঁটছে। ঋত্বিক! সে ডাকলো, তবু ছেলেটা ঘুরল না। নিঃশব্দে লিফটে ঢুকে গেল। অর্পিতা দৌড়ে গিয়ে লিফটের স্ক্রিনে চোখ রাখল। বোতাম চাপা হয়েছে 13 তলা। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ওই তলা তো বন্ধ, কেউ থাকে না, সিসিটিভিও কাজ করে না, সব সময়ই বিকল। দৌড়ে সিঁড়ি দিয়ে সেখানে গেল, কিন্তু ঋত্বিক সেখানে নেই। আর লিফটের স্ক্রিন আবার 11 তলায়। সে রাতভর দিশেহারা হয়ে থাকলো। পরদিন সকালে ঋত্বিককে কিছু জিজ্ঞেস করলে সে শুধু একগাল মুচকি হাসল। ওখানে তো গেম খেলা হয়, তুমিও তো গেছিলে ওখানে। অর্পিতা বারবার চেষ্টা করছে ওদের বোঝাতে, এসব কল্পনা, ফোনটা সরিয়ে রাখো। কিন্তু ব্যর্থ হয়েছে। রূপসা আর ঋত্বিকের চোখে যেন অন্য জগৎ ভর করেছে। সেই রাতে ক্লান্তিতে জড়িয়ে অর্পিতা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ গভীর রাতে এক অদ্ভুত শব্দে ঘুম ভাঙল। চোখ খোলা মাত্র লক্ষ্য করল রূপসা ফিসফিস করে বলছে, কাঞ্চনা আন্টি, আজ খেলবে তো? তারপরে চাপা এক হাসি ভেসে এলো, কিন্তু সেই হাসি রূপসার মুখে আটকে রইল না। অন্ধকার ঘরের কোণ থেকে, দেওয়ালের ফাঁক থেকে, এমনকি সিলিংয়ের দিক থেকেও সেই হাসি প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল। অর্পিতার বুক ধকধক করে উঠল। সে বুঝল এই ফ্ল্যাটে যেন শুধু ওরা 3জন নেই, আরও কেউ আছে। অর্পিতা কিছু বলতে যাচ্ছিল, সেই মুহূর্তেই ফোনটা কেঁপে উঠল। হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন, আননোন নাম্বার। তুই বাচ্চাদের আমাদের কাছ থেকে কোনোভাবে আলাদা করতে পারবি না। প্রোফাইল ছবিতে লাল শাড়ি পরা এক নারী, চোখ কোটর থেকে বেরিয়ে এসেছে, ঠোঁট ছিঁড়ে রক্ত ঝরছে। স্ক্রিন থেকে হঠাৎ এক অদ্ভুত গন্ধ বেরিয়ে এলো, পচা ডিমের মতো, সঙ্গে কেমন একটা গলিত মাংসের গন্ধ। অর্পিতা আর সহ্য করতে পারল না, চিৎকার করে ফোনটা ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। সেই মুহূর্তেই বজ্রপাত বাজল। বাইরে ঝড়ের দমক, বিদ্যুতের ঝলকানি। এক ঝলক আলোয় টাওয়ারের করিডোরের কাঁচ চকচক করে উঠল, আর পরের মুহূর্তে পুরো টাওয়ার অন্ধকারে ডুবে গেল। অর্পিতার বুক ধড়ফড় করছে, নিঃশ্বাস আটকে আসছে। ঠিক তখনই রূপসা আর ঋত্বিকের ফোনে একসঙ্গে ভেসে উঠল নোটিফিকেশন, ফাইনাল রাউন্ড। দুজনের চোখ স্থির হয়ে গেল স্ক্রিনে। ফোনে দেখা যাচ্ছে নিশীথ টাওয়ারের করিডোর, ক্যামেরার মতো দৃষ্টিকোণ এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে। লিফটের দরজা খুলল।
ভেতরে দাঁড়িয়ে আছে রানা মণ্ডল আর কাঞ্চনা বৌদি। রানার চোখ লালচে আভায় জ্বলছে, হাতে মরচে ধরা লোহার চেন। কাঞ্চনার মুখে রক্তে ভিজে ছিঁড়ে যাওয়া ঠোঁট, চোখ কোটর থেকে ঝুলে আছে, কিন্তু ঠোঁটে বিকৃত হাসি। ফোন থেকে ভেসে আসছে লোহার চেন ঘষার শব্দ আর জলের ছিটে, যেন ভিজে সিঁড়ি বেয়ে কেউ এগিয়ে আসছে। অর্পিতা চিৎকার করে উঠল, থামো, ওদের ছেড়ে দাও। কিন্তু স্ক্রিনে লেখা ভেসে উঠল, প্লেয়ার অ্যাডেড, রূপসা, ঋত্বিক। অর্পিতা পাগলের মতো চেঁচিয়ে উঠল, ফোন কেড়ে নিতে চাইল, কিন্তু সেই মুহূর্তে স্ক্রিনের লিফটের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। আর এবার লিফটের ভেতরে আরও দুজন বাচ্চা তাদের সাথে। বাইরে ঝড়ের হাওয়ায় জানলার কাঁচ কেঁপে উঠছে, বাতাসে ভিজে গন্ধ ছড়িয়ে পড়েছে, কেমন একটা সব ঘরের মতো ভারী গন্ধ। টাওয়ারের নিস্তব্ধতা ফেটে পড়েছে বজ্রপাতের আলো। ভোরবেলা রূপসা আর ঋত্বিকের বাবা মা ফিরলেন মুম্বাই থেকে। ঘরে ঢুকেই থমকে গেলেন। ফ্ল্যাট একেবারে ফাঁকা। টেবিলে অর্পিতার ব্যাগ পড়ে আছে, রান্নাঘরে অর্ধেক খাবার ছড়িয়ে পড়ে আছে, কিন্তু কেউ নেই। তারা তড়িঘড়ি অর্পিতার নম্বরে ফোন করলেন। ফোন সুইচ অফ। ভয়ে চেপে ধরলেন বুক। চারপাশে খুঁজতে শুরু করলেন, সিকিউরিটি রুম, পার্কিং, এমনকি লিফটের ঘর পর্যন্ত, কিন্তু কোথাও অর্পিতা বা বাচ্চাদের হদিশ নেই। অবশেষে টাওয়ারের 13 তলার দিকে যাওয়ার সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে তাদের পা থেমে গেল। সেই তলায় কোনো ফ্ল্যাটে কেউ থাকে না। লম্বা অন্ধকার করিডোর, আর করিডোরের শেষ মাথায় দেওয়ালের গায়ে হেলান দিয়ে বসে আছে অর্পিতা। সারা শরীর ভিজে, পোশাক ময়লা, ঠোঁট কাঁপছে। সে শুধু অসংলগ্নভাবে বলছে, ওরা নেই, ওরা নেই, লিফটের ভেতরে ঢুকে গেছে। খেলা শেষ হয় না, কখনোই না। ওরা খেলার ভেতরে ঢুকে গেছে। আমি থামাতে পারিনি, আমি পারিনি। আর ঠিক পাশেই সিঁড়ির ধাপে বসে আছে রূপসা আর ঋত্বিক। দুজনের চোখ স্ক্রিনে আটকে, আঙুল দ্রুত চলছে। ফোনের আলো তাদের মুখকে ভৌতিকভাবে উজ্জ্বল করে তুলছে। স্ক্রিনে ভেসে আসছে নতুন একটা লাইন, নেক্সট লেভেল আনলকড, ওয়েলকাম টু 13th ফ্লোর। বাবা মা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলেন। শুনলেন নিশীথ টাওয়ার। গল্প ও আবহ সৌমাল্য, গল্প পাঠে শ্রমিক এবং বিভিন্ন চরিত্রে দেবমিত্র, শ্রমিক, নবনীতা, হৈমন্তী। দেখা হবে আরেকটি আসরে, চিলেকোঠার গপ্প থেকে। চোখ রাখুন, লাইক ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চিলেকোঠার গপ্প ঠেক।